এক রৌদ্রোজ্জ্বল দুপুরে অটোরিকশা চালক সুমন তার আদরের সন্তানকে নিয়ে শহরের সবচেয়ে বড় শপিং মলে এসে পৌঁছাল। যে কাউন্টারে বসে বিল নিচ্ছিলেন ওই মলের সুন্দরী ক্যাশিয়ার, তিনি আর কেউ নন, সুমনেরই এক সময়ের ঘরণী, তার তালাকপ্রাপ্ত স্ত্রী নীলা। তারপর যা ঘটল তা এক ইতিহাস। বন্ধুরা, গল্পটা একজন সাধারণ বাবার, যিনি তার ছোট্ট ছেলের হাত শক্ত করে ধরে শপিং মলের বিশাল প্রবেশদ্বারে দাঁড়িয়েছিলেন। সুমন আহমেদ মানুষ হিসেবে অত্যন্ত সহজ সরল, কিন্তু সেদিন তার চোখে মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। এই অস্থিরতা বা ভয় এই কারণে ছিল না যে সে ঢাকার মতো ব্যস্ত শহরে নতুন, বরং তার বুক কাঁপছিল এই ভেবে যে আজ সে এমন এক জাঁকজমকপূর্ণ দুনিয়ায় পা রেখেছে, যেখানে মানুষের বিচার তার মন দিয়ে নয়, বরং তার পরনের পোশাক আর পকেটের ওজন দিয়ে করা হয়। সুমন ঢাকার রাস্তায় অটো চালিয়ে জীবন ধারণ করা এক সৎ ও কঠোর পরিশ্রমী মানুষ, আর তার সঙ্গী ছিল তার ৮ বছরের ফুটফুটে ছেলে আবির। আবিরের নিষ্পাপ চোখ দুটো বিস্ময়ে চকচক করছিল। জীবনে এই প্রথমবার সে এত বিশাল ও সুন্দর শপিং মল দেখছে। চারদিকে আকাশচুম্বী কাঁচের দেয়াল, চোখের ধাঁধানো ঝকঝকে আলো, দামি ব্র্যান্ডের পোশাক, আর বাতাসে ভেসে আসা বিলাসিতার সুগন্ধ। আবির বিস্ময়ে ভরা চোখে বাবার দিকে তাকিয়ে ধীর গলায় জিজ্ঞেস করল, বাবা, এই দোকানটা কত বড়? এখানে কি পৃথিবীর সব কিছু পাওয়া যায়? সুমন ছেলের মাথায় হাত বুলিয়ে ম্লান হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ বাবা, এখানে সব কিছুই পাওয়া যায়। শুধু মনে রাখবে, এখানকার প্রতিটি জিনিসেরই একটা চড়া দাম আছে। আজ সুমন কোনো বিলাসিতা বা শখ মেটানোর জন্য এই মলে আসেনি। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ মা গুরুতর অসুস্থ। তার ঔষধের দাম সাধারণ দোকানের চেয়ে এখানে বা মলের ফার্মেসিতে পাওয়া যাবে। সেই সঙ্গে হঠাৎ আবিরের স্কুলের ইউনিফর্ম আর একজোড়া জুতোর খুব প্রয়োজন হয়ে পড়েছিল। সুমন গত কয়েক রাত ঠিকমতো না ঘুমিয়ে অটো চালিয়েছে। যাত্রীদের থেকে পাওয়া এক একটি টাকা খুব যত্ন করে জমিয়েছে, যাতে ছেলের শখ বা প্রয়োজনে তাকে কারো কাছে হাত পাততে না হয়। মলের ভেতর পা রাখতেই সুমনের হাঁটার গতি আপনা আপনিই কমে গেল। পাশ দিয়ে হেঁটে যাওয়া সুবেশধারী লোকজন তাকে দেখে এমনভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী। কারো চোখে ছিল বিস্ময়, তো কারো চোখে ছিল স্পষ্ট অবজ্ঞা। সুমন এসব উপেক্ষা করে আবিরের হাতটা আরও শক্ত করে ধরল, যেন এই স্পর্শই তার একমাত্র শক্তি। বাবা, আমরা শুধু সেটাই কিনব যেটা আমাদের খুব দরকার, সুমন ছেলেকে মনে করিয়ে দিল। হাঁটতে হাঁটতে আবির একটা খেলনা ও ব্যাগের দোকানের সামনে থমকে দাঁড়াল। একটা ছোট স্কুল ব্যাগ, যার ওপর তার প্রিয় কার্টুন আঁকা ছিল, সেটা দেখে খুশিতে তার চোখ নেচে উঠল। বাবা, আমি এই ব্যাগটা নেব, আবির আবদার করে বসল। সুমন ব্যাগের গায়ের প্রাইস ট্যাগ বা দামটা দেখল। মুহূর্তেই তার মুখের হাসিটা ভেতরে ভেতরে মিলিয়ে গেল। বুকটা ধক করে উঠল। তবুও সে নিজেকে সামলে নিল। ছেলের খুশির কাছে টাকার চিন্তা হার মানল। ঠিক আছে বাবা, চলো আমরা এটাই নিয়ে নিই। তারা ব্যাগটা কিনল। এরপর সুমন আবিরের জন্য তুলনামূলক কম দামের একজোড়া জুতো পছন্দ করল। কিন্তু যখন সে নিজের জন্য বা আবিরের জন্য একটা সুন্দর টি-শার্ট দেখল, তখন মায়ের ঔষধের বিলের কথা মনে পড়ে গেল। সুমন দীর্ঘশ্বাস ফেলে টি-শার্টটা রেখে দিল। আবির ছোট হলেও বড্ড বুঝতে শেখা ছিলে। বাবার মুখের দিকে তাকিয়ে সে সব বুঝে ফেলল। সে ধীর গলায় বাবাকে বলল, বাবা, এই টি-শার্টটা আমি পরে কখনো নেব, এখন দাদির ঔষধ কেনাটা বেশি জরুরি। ছেলের মুখে এমন পাকা কথা শুনে সুমনের গলা ধরে এলো। সে পরম মমতায় ছেলের মাথায় হাত রাখল। তুই অনেক বুঝদার হয়ে গেছিস বাবা, তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য। কেনাকাটা শেষে তারা দুজনে ক্যাশ কাউন্টারের দীর্ঘ লাইনে গিয়ে দাঁড়াল। সুমন কপাল থেকে ঘাম মুছে নিল এবং পকেটে রাখা দলা পাকানো নোটগুলো আরেকবার গুনে নিশ্চিত হয়ে নিল। লাইন ধীরে ধীরে এগিয়ে গেল। তাদের সামনে আর মাত্র দুজন বাকি ছিল। ঠিক তখনই কাউন্টার থেকে এক নারীর যান্ত্রিক অথচ মিষ্টি কণ্ঠস্বর ভেসে উঠল, পরের জন আসুন। সুমন মাথা তুলল, এবং ঠিক সেই মুহূর্তেই তার মনে হল পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কাউন্টারের ওপাশে বসে থাকা যে মহিলাটি বিল করার জন্য হাত বাড়িয়েছিল, তার নজর সুমনের মুখের দিকে পড়তেই তার ব্যস্ত আঙুলগুলো পাথরের মতো থেমে গেল। সেই একই মুখ, সেই পরিচিত চোখ, সেই ফেলে আসা মানুষটি। ওই মহিলাটি ছিলেন নীলা রহমান, সুমনের তালাকপ্রাপ্ত স্ত্রী, যাকে সে বহু বছর আগে হারিয়েছে।
কয়েক সেকেন্ডের জন্য মনে হল আশেপাশের কোলাহল ঘোষণা সব শব্দ স্তব্ধ হয়ে গেছে। সুমনের হাতে ধরা জিনিসপত্রের ব্যাগটা নিজের অজান্তেই হালকা কেঁপে উঠল। আবির একবার বাবার দিকে, আরেকবার ওই আন্টির দিকে তাকাতে লাগল এবং শিশুদের সুলভ মাসুমিয়াত নিয়ে জিজ্ঞেস করে বসল, বাবা, এই আন্টি কি তোমাকে চেনে? উনি ওভাবে তাকিয়ে আছেন কেন? নীলা নিজেকে কোনোমতে সামলে নিয়ে খুব নিচু গলায় বলল, তুমি তুমি এখানে? সুমন তার গলার স্বর শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে শুধু বলল, হ্যাঁ, দয়া করে বিলটা করে দিন। কিন্তু নীলার নজর বারবার সুমনের পাশে দাঁড়ানো আবিরের দিকে চলে যাচ্ছিল। তার মনে হচ্ছিল কোনো এক পুরনো সত্য আজ সজোরে তার বিবেকের দরজায় কড়া নাড়ছে। আর তখনই নীলার মুখ থেকে খুব অস্পষ্ট স্বরে একটা প্রশ্ন বেরিয়ে এলো, এই বাচ্চাটা, এটা কার? সুমনের চোখ মুহূর্তের জন্য কঠোর হয়ে উঠল, যেন সে কোনো অনধিকার চর্চা সহ্য করবে না। কিন্তু আবির কিছুই না জেনে নীলার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আমার নাম আবির আন্টি, আমি বাবার সাথে এসেছি। আবিরের কথা শুনে নীলার মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। তার চোখ ছলছল করে উঠল এবং হাত থেকে বিলের কাগজটা ফসকে পড়তে পড়তে বেঁচে গেল। কারণ সেই এক মুহূর্তেই সে বুঝে গিয়েছিল, এই আবির শুধু কোনো সাধারণ বাচ্চা নয়, এই সেই সন্তান যাকে সে নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য একসময় নিজের হাতে ছেড়ে চলে গিয়েছিল। কাউন্টারের সামনে কয়েকটা মুহূর্ত এমনভাবে কাটল যেন সময় থমকে গেছে। ঘড়ির কাঁটা আর চলছে না। মলের ঝকঝকে আলো, মানুষের আওয়াজ সব যেন নীলার কাছে ঝাপসা হয়ে গিয়েছিল। নীলা নিজেকে জোর করে সামলে নিয়ে বিলটা আবার হাতে তুলে নিল। তার গলার স্বর এখনও পেশাদার রাখার চেষ্টা করছিল, কিন্তু তার আঙুলগুলো থরথর করে কাঁপছিল। মোট ৩,৪০০ টাকা হয়েছে, সে যান্ত্রিকভাবে বলল। সুমন নীলার চোখের দিকে না তাকিয়েই পকেট থেকে ভাঁজ করা নোটগুলো বের করল। এক একটা নোট সে খুব যত্ন করে রেখেছিল, যেন প্রতিটি নোটের পেছনে তার অনেকগুলো নির্ঘুম রাতের পরিশ্রম লুকিয়ে আছে। আবির কাউন্টারের পাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তার কাছে বড়দের এই নীরবতা অদ্ভুত লাগছিল, কিন্তু সে চুপ করেছিল। টাকা গোনার সময় নীলার নজর আবার আবিরের ওপর পড়ল। তার বুকটা ধরফর করতে লাগল এক অজানা আশঙ্কায়। ও কি স্কুলে পড়ে? নীলা খুব নিচু গলায় প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল। সুমন সংক্ষেপে মাথা নাড়ল। হ্যাঁ। ব্যাস, এতটুকুই উত্তর। না কোনো রাগ, না কোনো অভিযোগ, না কোনো খোঁচা, শুধু এক যোজন দূরত্ব। নীলার বুকে সেই নীরব দূরত্বটা তীরের মতো বিঁধল। সে সাহস সঞ্চয় করে আবার জিজ্ঞেস করল, কোন ক্লাসে? ক্লাস 3। সুমন ছোট করে উত্তর দিল। ৩ সেকেন্ডের পিনপতন নীরবতা। তারপর নীলা হঠাৎ কাউন্টারের নিচ থেকে একটা দামি চকলেট বের করল। এটা বাচ্চার জন্য। সে হাত বাড়িয়ে আবিরের দিকে চকলেটটা ধরল। আবির চকলেটটা নেওয়ার আগে বাবার অনুমতির জন্য তার দিকে তাকাল। সুমন ছেলের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ল। নিয়ে নাও বাবা, আন্টি দিচ্ছে। থ্যাংক ইউ আন্টি। আবির ভুমন ভুলানো হাসি দিল। সেই হাসি নীলাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। ঠিক সেই হাসি যা সে একসময় সুমনের মুখে দেখত, আজ তা এই ছোট্ট শিশুটির মুখে। সুমন জিনিসপত্র নিয়ে পেছনের দিকে সরে যেতে লাগল। সুমন, নীলার গলা কান্নায় আটকে আসছিল। সুমন থমকে গেল, কিন্তু সে পেছনে ফিরল না। যদি যদি তোমার হাতে একটু সময় থাকে, আমরা কি 2 মিনিট কথা বলতে পারি? নীলা অনুনয়ের সুরে বলল। সুমন একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আবিরের দিকে তাকাল। বাবা, তুমি ওই সামনের বেঞ্চটায় গিয়ে একটু বসো, সে স্নেহের সাথে বলল। আমি এখনই আসছি। আবির কোনো প্রশ্ন না করেই সুবোধ বালকের মতো চলে গেল, কারণ তার বাবার ওপর তার অগাধ বিশ্বাস ছিল। নীলা কাউন্টার থেকে বেরিয়ে এলো। এখন সে আর সেই শপিং মলের গম্ভীর ক্যাশিয়ার ছিল না। সে এখন শুধুই একজন নারী, যার অতীত তার সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়েছিল। তুমি এখানে কিভাবে এলে? কেমন আছো তুমি? নীলা ধীর গলায় জিজ্ঞেস করল। মা অসুস্থ। সুমন সোজাসুলি উত্তর দিল, কোনো ভনিতা না করেই। মায়ের ঔষধ নিতেই এখানে এসেছিলাম। নীলার চোখ ভিজে এলো। আর এই বাচ্চা আবির? ও আমার দায়িত্ব, সুমন দৃঢ় গলায় বলল। ও আমার পৃথিবী, আমার সব কিছু। নীলার মাথা লজ্জায় নিচু হয়ে গেল। আমি জানতাম না যে তুমি একাই সব সামলাচ্ছ, একাই ওকে বড় করছ। সুমনের গলা শান্ত ছিল, কিন্তু তার প্রতিটি শব্দ ছিল পাথরের মতো ভারী।
তুমি তো কখনো জানার চেষ্টাও করনি। নীলা একদম চুপ হয়ে গেল। এই সত্যের সামনে দাঁড়ানোর মতো কোনো উত্তর তার কাছে ছিল না। আমি ভুল ছিলাম সুমন, সে ভাঙা গলায় স্বীকার করল। আমি টাকার নেশায়, ক্ষমতার লোভে সব কিছু নিজের হাতে ভেঙে দিয়েছি। সুমন তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে ব্যথা ছিল, অনেক দিনের জমানো কষ্ট ছিল, কিন্তু কোনো ঘৃণা ছিল না। ভুল মানুষ মাত্রই করে, সে বলল, কিন্তু সবাই সেটা স্বীকার করার সাহস পায় না। তুমি যে বুঝতে পেরেছ এটাই অনেক। নীলা আর ধরে রাখতে পারল না, সে কেঁদে ফেলল। মলের এই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে এই প্রথমবার তার নিজের ওপর প্রচণ্ড লজ্জা ও ঘৃণা লাগছিল। তখনই আবির দূর থেকে দৌড়ে এলো। বাবা, দাদির ফোন এসেছে, দাদি কথা বলবে। সুমনের চেহারার ভাব মুহূর্তেই বদলে গেল, উদ্বেগের ছায়া পড়ল। কি বললেন তিনি? শরীর খারাপ হলো নাকি? না বাবা, বললেন শরীরটা এখন একটু ভালো লাগছে। আবির বাবাকে আশ্বস্ত করল। সুমন স্বস্তির নিঃশ্বাস ফেলল। নীলা বাবা ও ছেলের এই অকৃত্রিম ভালোবাসা ও মজবুত সম্পর্ক দেখল। সুমন, সে কাঁপা কাঁপা গলায় বলল, যদি কখনো আমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমাকে জানিও। সুমন ধীরে ধীরে মাথা নাড়ল, অসম্মতি জানাল। ধন্যবাদ, সে বিনীতভাবে বলল, কিন্তু আমি আমার ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছি, কারো দয়ায় বাঁচতে নয়। সুমনের এই কথা শুনে নীলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সুমন আবিরের হাত ধরল এবং বাইরের দরজার দিকে এগিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা নীলা শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ সে হাড়ে হাড়ে টের পেল, কিছু মানুষ আপনার জীবন থেকে চলে যায় ঠিকই, কিন্তু যাওয়ার আগে আপনাকে প্রকৃত মানুষ বানিয়ে দিয়ে যায়। মলের বাইরের বাতাস ভেতরের সেই কৃত্রিম ঝকঝকে পরিবেশ থেকে একদম আলাদা ছিল, একটু ধুলো আর শব্দে ভরা, কিন্তু সেটা ছিল খাঁটি বাস্তব। সুমন আবিরের হাত ধরে রেখেছিল। হাঁটতে হাঁটতে তার মনটা পেছনে ফেলে আসা সেই মুখের মধ্যে আটকে ছিল, যাকে সে বহু বছর ধরে ভুলতে চেয়েছিল, কিন্তু পুরোপুরি ভুলতে পারেনি। আবির হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বাবা, সে চিন্তিত মুখে বলল, ওই আন্টিটাকে কেমন জানি একটু মনমরা লাগছিল, ওনার কি মন খারাপ? সুমনও দাঁড়িয়ে পড়ল। সে গভীর চোখের দিকে তাকাল। ওই চোখ কোনো জটিল প্রশ্ন করছিল না, শুধু সহজ সত্যটা বুঝতে চাইছিল। কখনো কখনো বাবা, সুমন শান্ত স্বরে ছেলেকে বোঝাল, যখন মানুষ খুব বড় কোনো ভুল করে, তখন তার শাস্তি সে বাইরে থেকে পায় না, সে তার নিজের ভেতর থেকেই পায়। আবির মাথা নাড়ল। সে হয়তো পুরো মানেটা বুঝতে পারল না, কিন্তু বাবার গলার স্বরে লুকিয়ে থাকা সত্যটা অনুভব করল। তারা দুজনে অটোর থেকে এগিয়ে গেল। সুমন পকেট থেকে মোবাইল বের করল, দেখল মায়ের মিসড কল ছিল। সে সাথে সাথে ফোন করল। মা! সুমনের গলা আবেগে একটু কেঁপে উঠল। আমি এখন ভালো আছি বাবা। মায়ের দুর্বল কিন্তু প্রশান্তিময় গলার আওয়াজ ভেসে এলো। তুই একদম চিন্তা করিস না, শুধু কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হ্যাঁ মা, আমি আজই রওনা দিচ্ছি, সুমন বলল। ফোন রাখার পরই তার মন আরও শক্ত হয়ে গেল। তার মনে হল জীবন তাকে বারবার পরীক্ষা করছে, আর সে বারবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। অটো স্টার্ট হল। আবির জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। বাবা, সে আবার বলল, যদি কেউ ভুল করে তবে কি তাকে ক্ষমা করা উচিত? সুমন চুপ হয়ে গেল। এই প্রশ্নটা ছোট ছিল, কিন্তু এর উত্তর ছিল সাগরের মতো গভীর। যদি সে মন থেকে নিজের ভুল বুঝতে পারে, সুমন বলল, তাহলে তাকে ক্ষমা করাটাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আবির হাসল। তাহলে তো তুমি অনেক শক্তিশালী বাবা, তাই না? ছেলের কথায় সুমনের চোখ ছলছল করে উঠল। সে তাড়াতাড়ি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, যাতে ছেলে তার কান্না না দেখে। সেদিন সন্ধ্যায় মলের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছিল। নীলা কাউন্টারে বসেছিল ঠিকই, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। বিল স্ক্যান করতে গিয়ে তার আঙুল বারবার থেমে যাচ্ছিল। তার বারবার আবিরের সেই নিষ্পাপ মুখটা মনে পড়ছিল, তার সেই মিষ্টি গলার স্বর কানে বাজছিল। থ্যাংক ইউ আন্টি। শিফট শেষ হতেই নীলা আর সোজা বাড়ি গেল না। সে একটা ছোট পার্কে গিয়ে একা বসল। জীবনের প্রথমবার সে নিজের অতীতের সিদ্ধান্তগুলোকে এড়িয়ে না গিয়ে সামনাসামনি দেখল। আমি কি হারালাম? সে নিজেকেই প্রশ্ন করল। সে তার ফোন বের করল। পুরনো চ্যাট, পুরনো হুমকি, পুরনো ড্রাফট, সেসব প্রমাণ যা একসময় সে ডিভোর্সের সময় সুমনকে ভয় দেখানোর জন্য রেখেছিল। তার হাত কাঁপছিল, কিন্তু এবার ভয়ে নয়, বরং লজ্জায়।
যদি আজও আমি এই মিথ্যে জেদগুলো আঁকড়ে ধরে থাকি, সে নিজেকে বলল, তাহলে আমি মানুষ হিসেবে কখনো বদলাতে পারব না। পরদিন নীলা অফিসে নির্ধারিত সময়ের আগেই পৌঁছল। সে ম্যানেজারের সাথে দেখা করার সময় চাইল। স্যার, আমি এই চাকরিটা ছেড়ে দিতে চাই, সে স্পষ্ট ভাষায় বলল। ম্যানেজার অবাক হয়ে গেলেন। হঠাৎ কেন? সব ঠিক আছে তো? নীলাম ম্লান হাসি দিয়ে বলল, এখন সবকিছু ঠিক করতে চাই বলেই ছেড়ে দিচ্ছি। সেদিন থেকেই সে একটা নারী সহায়তা সংস্থায় ভলেন্টিয়ার হিসেবে কাজ শুরু করল, যেখানে সে এমন সব নারীদের সাথে দেখা করত যারা রাগ, জেদ আর ভুল সিদ্ধান্তের কারণে নিজেদের একা করে ফেলেছিল। ঠিক তার মতোই। এদিকে সুমন গ্রামে পৌঁছে গিয়েছিল। মায়ের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছিল। আবির দাদির পাশে বসে তাকে ঢাকার বিশাল শপিং মল আর সেই সুন্দর আন্টির গল্প শোনাচ্ছিল। সুমন দূর থেকে মা আর ছেলেকে দেখছিল। তার মনে হল সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কয়েকদিন পর ডাক পিয়ন একটা চিঠি দিয়ে গেল। সুমন চিঠিটা খুলল। তুমি আমাকে শাস্তি দাওনি সুমন, তুমি আমাকে আয়না দেখিয়েছ। আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি। নীলা। সুমন চিঠিটা বন্ধ করল এবং সেটা মায়ের ঔষধের বাক্সে রেখে দিল। মনে রাখার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য। কারণ সে জানত আসল জয় কাউকে হারিয়ে দেওয়াতে নয়, বরং নিজেকে আরও ভালো করে তোলায়। গ্রামের সকাল সবসময়ই খুব সাধারণ ও স্নিগ্ধ হয়। না কোনো কোলাহল, না কোনো লোক দেখানো ব্যাপার। জীবন ঠিক যেমনটা হওয়া উচিত। সুমন উঠোনে বসেছিল, মা খাটিয়ায় শুয়ে রোদ পোহাচ্ছিলেন, আর আবির মাটিতে বসে ড্রয়িং বইয়ে রং করছিল। দাদি দেখো, আবির হাসতে হাসতে ছবি দেখিয়ে বলল, এটা আমি আর বাবা, আর এটা তুমি। নাতির আঁকা ছবি দেখে মায়ের চোখ ভিজে এলো। ভগবান তোকে সবসময় সুখে রাখুক দাদুভাই, তিনি আশীর্বাদ করলেন। সুমন এসব দেখছিল। তার জীবনে প্রথমবার মনে হল যে তার বুকটা এখন হালকা হয়ে গেছে, যেন কোনো এক বিশাল বোঝা সে কোথাও পেছনে ফেলে এসেছে। কিছুদিন কেটে গেল, মায়ের শরীর অনেকটা সেরে উঠল। সুমন আবার কাজের তাগিদে ঢাকায় ফিরে এলো। অটো চালানো, প্রতিদিনের হাড় ভাঙা পরিশ্রম আর ছেলের পড়াশোনা। কিন্তু এখন আর তার ভেতরে কোনো ভয় বা হীনমন্যতা ছিল না। না শপিং মলের চাকচিক্যের, না মানুষের বাঁকা চাউনির। এক সন্ধ্যায় অটো স্ট্যান্ডে বসে সুমন চা খাচ্ছিল। তখন পাশের দোকানে রাখা টিভিতে খবর চলছিল। আজ ঢাকায় একটি নারী সহায়তা সংস্থা অনেক নির্যাতিত ও পথভ্রষ্ট নারীকে নতুন জীবন দেওয়ার এক মহৎ উদ্যোগ শুরু করেছে। স্ক্রিনে একটা পরিচিত মুখ ভেসে উঠল। সাধারণ সালোয়ার কামিজ পরা, মুখে কোনো মেকআপ নেই, কিন্তু চোখে এক অদ্ভুত সততা ও দীপ্তি। নীলা রহমান। সুমন চায়ের কাপটা ধীরে ধীরে নামিয়ে রাখল। সে চমকে গেল না, সে তৃপ্তির হাসি হাসল। কারণ সে জানত কিছু লড়াই কোনো অস্ত্র ছাড়াই চুপচাপ জিতে নেওয়া যায়। সেদিন রাতে বাড়ি ফেরার সময় আবির জিজ্ঞেস করল, বাবা, যদি কোনো মানুষ সত্যি বদলে যায়, তবে কি তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত? সুমন ছেলেকে কাছে বসাল, তার পিঠে পরম স্নেহে হাত বুলিয়ে বলল, দেওয়া উচিত বাবা, কিন্তু সেই সুযোগ দেওয়ার আগে নিজেকে খুব মজবুত হতে হয়, যাতে আমরা কোনো ভয়ে নয়, বরং নিজের সঠিক অবস্থানের জায়গা থেকে ক্ষমা করতে পারি। আবির মাথা নাড়ল। আমি বড় হয়ে ঠিক তোমার মতো হব বাবা। ছেলের কথা শুনে সুমনের চোখ ভিজে এলো। কিন্তু এবার সেই জল দুর্বলতার ছিল না, এক বুক গর্বের ছিল। কয়েক সপ্তাহ পর ডাকে আবার একটা চিঠি এলো। এবার শব্দ কম ছিল, কিন্তু প্রতিটি শব্দে সত্য মিশেছিল। আমি আজ অন্যদের সেই সাহস দিচ্ছি যা তুমি আমাকে সেদিন দিয়েছিলে। হয়তো এটাই আমার শাস্তি, আর এটাই আমার মুক্তি। নীলা। সুমন চিঠিটা পড়ল। তারপর সেটা ভাঁজ করে আগের চিঠিটার সাথে সযত্নে রেখে দিল। সে অনুভব করল সে কাউকে হারায়নি, বরং সে কাউকে শুধরানোর এক অমূল্য সুযোগ দিয়েছে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় জয়। রাতে আবির ঘুপিয়ে পড়েছিল। সুমন জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। শহরটা একই ছিল, জীবনটাও একই গতিতে চলছিল, কিন্তু এখন তার মাথা উঁচু ছিল। কারণ সে তার ছেলেকে এটা শেখায়নি যে শক্তি মানেই প্রতিশোধ নেওয়া, বরং এটা শিখিয়েছিল যে শক্তি মানে হল আঘাত পাওয়ার পরেও সঠিক মানুষ হয়ে থাকা। আর এটাই ছিল তাদের গল্পের পরম সত্য। কারণ মানুষ বড় টাকা দিয়ে হয় না, পদমর্যাদা দিয়েও হয় না,
বরং সেই কঠিন সিদ্ধান্তগুলো দিয়ে হয় যা সে তার জীবনের সবচেয়ে খারাপ সময় নেয়। বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন। সুমন আহমেদের কি উচিত ছিল নীলাকে তার ভুলের জন্য ক্ষমা করে আবার নিজের জীবনে মেনে নেওয়া, নাকি দূরত্ব বজায় রেখে সে যেটা করেছে সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল? বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে একটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা এবং সমর্থনের কথা জানতে পারি। তাহলে চলুন, আবার দেখা হবে আরও একটি হৃদয়স্পর্শী সত্য গল্পের সাথে। ধন্যবাদ।